বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, নবম এবং দশম শ্রেণীর ভূগোল এবং পরিবেশ বিষয়ের নবম অধ্যায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজকের এই বিষয়ে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শওকতজামান, সহকারী শিক্ষক, ইসলামী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। পাঠ পরিচিতি, দশম শ্রেণী ভূগোল এবং পরিবেশ, অধ্যায় নবম। বন্ধুরা, ক্লাসটি শুরুর পূর্বে আমরা কিছু ছবি লক্ষ্য করি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা একটু চিন্তা করে নাও তো দেখি ছবিতে কি দেখতে পাচ্ছ। প্রথম এবং দ্বিতীয় ছবিতে কি? হ্যাঁ, এসে আমরা ছবিগুলোর উত্তর মিলিয়ে নেই। প্রথম ছবিতে আমরা কৃষিকাজ দেখছি এবং দ্বিতীয় ছবিতে নার্সিং। আমরা আরও একটি ছবি লক্ষ্য করি। বলতো দেখে এখানে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এসো আমরা ছবিগুলো দেখে উত্তরগুলো মিলিয়ে নেই। প্রথম ছবিতে প্রকৌশলী এবং দ্বিতীয় ছবিতে শিক্ষকতা। বন্ধুরা, তাহলে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে আমাদের পাঠের বিষয় কী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। এটি তোমাদের ভূগোল এবং পরিবেশ বিষয়ের 122 পৃষ্ঠার মধ্যে আছে। তোমরা বইটি নিশ্চয়ই ইতিমধ্যে বের করে নিয়েছ। আজকের আমরা যে আলোচনাগুলো করব তোমরা তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেবে। প্রথমেই জেনে নেই যে আজকের এই পাঠ শেষে আমরা কী কী বিষয় এগুলো সম্পর্কে যে বলতে পারবো। আমরা প্রথমেই বলতে পারবো যে অর্থনৈতিক কার্যাবলী কী তা তোমরা বলতে পারবে। দ্বিতীয়ত বলতে পারবে তোমরা অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণী বিভাগগুলো করতে পারবে। এরপরে তোমরা প্রত্যেক প্রকার অর্থনৈতিক কার্যাবলীর বিবরণগুলো দিতে পারবে। বিবরণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা করতে পারবে। বন্ধুরা, আজকের পাঠটি যাওয়ার পূর্বে আমি তোমাদের গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টি সম্পর্কে একটু আলোচনা করে আমরা আজকের মূল বিষয়ে যাব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে আমি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সম্পদ কি, নবায়নযোগ্য সম্পদ উৎস কাকে বলা হয় এবং কেন। তো তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সম্পদ কি। আমরা গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে সম্পদের সংজ্ঞাটি হচ্ছে যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা হয় তাই সম্পদ। সম্পদের একটা বিনিময় মূল্য আছে, এটা চাহিদা রয়েছে, মানুষের এগুলো প্রয়োজন রয়েছে। তো সেখান থেকে আমরা জেনেছি যে সম্পদগুলো কি কি। সম্পদের প্রকারভেদ আমরা জেনেছি যে সম্পদকে প্রথমত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, আর একটা হচ্ছে তোমাদের অর্থনৈতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদকে আবার আমরা 3টি ভাগে ভাগ করেছি, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য সম্পদ এবং অন্যান্য যেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো নবায়নযোগ্য সম্পদগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি এবং পানি শক্তি। আর অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে খনিজ তেল, পেট্রোলিয়াম, গ্যাস যেটাকে আমরা বলি প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি কাঠ, এগুলো। আর একটা হচ্ছে যেটা অন্যান্যর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাও কিন্তু আমাদের একটা সম্পদের মধ্যে পড়ে। তা আমরা দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে নবায়নযোগ্য শক্তির উৎস কাকে বলা হয়। নবায়নযোগ্য শক্তির উৎস আমরা বলবো যে সৌরশক্তি, বায়ু শক্তি বা পানি শক্তি, এগুলোকে আমরা কি বলবো, নবায়নযোগ্য, আমরা নবায়নযোগ্য শক্তির উৎস বলবো। এই জন্য যে এগুলো থেকে আমরা যেমন সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারি, পানি শক্তিকে কাজে লাগিয়েও আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং বিদ্যুতের ব্যবহারগুলো নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এগুলো যেহেতু প্রাকৃতিক, এগুলো ধ্বংস নেই, সুতরাং এগুলোকে এবং এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। তাই আমরা
এগুলোকে নবায়নযোগ্য শক্তির উৎস বলবো। অপরপক্ষে অনবায়নযোগ্য শক্তিগুলো খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস, কাঠ, কয়লা, হ্যাঁ, এগুলোকে আমরা অনবায়নযোগ্য বলবো এই জন্যই যে এগুলো ব্যবহারের ফলে এগুলো ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এগুলোকে পুনরায় পাওয়া যাবে না, এগুলোর মধ্যে কিছুটা সীমাবদ্ধ রয়েছে। কাজেই যে আমাদের যে সম্পদগুলো রয়েছে নবায়নযোগ্য, অনবায়নযোগ্য সম্পদগুলো যেগুলো রয়েছে, এই অনবায়নযোগ্য সম্পদগুলো সম্পর্কে ব্যবহারে আমাদের কিভাবে এগুলোর ব্যবহার অপচয় রোধ করা যাবে বা কি সতর্কতা অবলম্বন করলে বা আমরা যে কাজগুলো অবলম্বন করলে সম্পদগুলো অপচয় হবে না, অনবায়নযোগ্য সম্পদগুলো, এগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছি। আমি এও বলেছি যে কোনো সম্পদই হোক না কেন সেটি আমাদের ব্যক্তিগত সম্পদ নয়, এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, এটা ব্যবহারের সবারই সুযোগ সুবিধা রয়েছে, সবাইকে দিতে হবে, সবাই সমানভাবে ব্যবহার করবে। কাজে এটাকে আমরা কেউ ব্যক্তিগত সম্পদ ভেবে কখনো ধ্বংস করব না। এগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং কিভাবে আমরা এই সম্পদের অপচয় রোধ করা যায় সেগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো এসো এখন আজকের যে মূল বিষয় সেটি আমরা জেনে নেই। তো আজকের মূল বিষয়টি হচ্ছে আমাদের অর্থনৈতিক কার্যাবলী। তো অর্থনৈতিক কার্যাবলী এই বিষয়টিতে যাওয়ার পূর্বে আমরা কিছু ছবি লক্ষ্য করি। দেখো এখানে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু ধান কাটছে মানুষ এবং এখানে কি পাথর উত্তোলন করতেছে, হ্যাঁ, খনিজ পদার্থ উত্তোলন এবং শস্য উৎপাদন করতেছে। দ্বিতীয় আমরা আরও একটি ছবি লক্ষ্য করি। দেখো এখানে শিক্ষক তিনি সুন্দরভাবে ক্লাস নিচ্ছেন, একজন শিক্ষিকা এবং একজন ফেরিওয়ালা কিছু বিক্রি করতেছেন। তাহলে এখানে ফেরিওয়ালা এবং আমরা শিক্ষকতা দেখতেছি। তাহলে আমরা এখন অর্থনৈতিক কার্যাবলী কাকে বলবো? দেখো অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে পণ্য সামগ্রী ও সেবা কার্য উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণের প্রকাশই অর্থনৈতিক কার্যাবলী। তাহলে পণ্য সামগ্রী এবং সেবা কার্যের উৎপাদন হইতে হবে এবং সেটার বিনিময় হইতে হবে এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণ প্রকাশই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলীকে আমরা কয়টি ভাগে ভাগ করলাম? আমরা 3টি ভাগে অর্থনৈতিক কার্যাবলীকে ভাগ করলাম। তো এগুলো আমরা জেনে নেই। প্রথমটি হচ্ছে প্রথম পর্যায়ের কার্যাবলী, দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী এবং তৃতীয় পর্যায়ের কার্যাবলী, এই 3টি ভাগে আমরা ভাগ করে নিলাম। তো এখন আমরা জানি যে প্রথম পর্যায়ের কার্যাবলী আমরা কাকে বলবো। দেখো এখানে ছবি তোমরা কি দেখতে পাচ্ছে, এখানে বীজ কিছু আমরা দেখতে পাচ্ছি এবং অঙ্কুরোদ্গম কিছু বীজ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই। হ্যাঁ, তোমাদের সঙ্গে প্রশ্ন ছবির সঙ্গে তোমরা মিলিয়ে নাও যে বিভিন্ন প্রকার বীজ এবং অঙ্কুরোদ্গম বীজ। আরও আমরা ছবি লক্ষ্য করি, দেখো এখানে কি চারা এবং শস্য আমরা লক্ষ্য করতেছি, বীজ হতে উৎপন্ন চারা এবং আমরা কি আরো ছবি দেখতে পেলাম। তাহলে আমরা প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী আমরা কাকে বলবো? দেখো প্রথম পর্যায়ের কার্যাবলী বলতে মানুষ সরাসরি প্রকৃতির সঙ্গে কাজ করে, মানুষ প্রকৃতির সঙ্গে কাজ করে, যেমন এগুলো হতে পারে পশুপালন, পশু শিকার, মৎস্য শিকার, আরও হতে পারে খনিজ উত্তোলন, আরও হতে পারে তোমাদের কি বলি আমি কৃষিকার্য এবং কাঠ চেরাই মানুষের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু প্রথম পর্যায়ের কার্যাবলীর মধ্যে কি কার্যাবলী বা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাহলে প্রথম পর্যায়ের কার্যাবলীটা মানুষ সরাসরি প্রকৃতির সঙ্গেই জড়িত থাকবে, প্রকৃতির সঙ্গে এই কাজটা করবে, হ্যাঁ, প্রকৃতিকে বাদ দিয়ে এই কাজটা কখনো হতে পারে না। যেমন কি একজন কৃষক প্রথমে খেতে একটা বীজ বুনবে, সেখান থেকে চারা গজাবে, সেখান থেকে একটা শস্য উৎপাদন হবে, শস্যটা প্রকৃতির ধান, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতেছি যে প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত, সেটাকে আমরা প্রথম পর্যায়ের কার্যাবলী বলবো। তবে এখানে আমরা বেশ কিছু উদাহরণও আমরা দেখে নিলাম যে প্রথম পর্যায়ের কার্যাবলীগুলো কি কি। তো বন্ধুরা এই আলোচনা থেকে, এতটুকু আলোচনা থেকে আমি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন এখানে দিয়ে নিই
যে তোমার খাতা কলমে প্রশ্নটা লিখে নাও এবং এতটুকুও লিখবে আশা করি, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এর একটা তালিকা তৈরি করো। আমাদের দেশের মানুষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বেশি জড়িত, এবং এটার একটা তালিকা তোমরা নিশ্চয়ই তৈরি করবে। আমি আশা করি যে উত্তরটুকু তোমরা ঠিকই সুন্দরভাবে লিখতে পারবে। আমরা এখন জানবো যে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীগুলো সম্পর্কে আমরা এখন জানবো। এখানে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বীজ থেকে উৎপাদন সরিষা থেকে তেল উৎপাদন। এখানে সরিষা থেকে তেল, রাঁধুনির তেল না, এটা নিশ্চয়ই সরিষার থেকে তেলটা উৎপাদন করা হয়। আকরিক উত্তোলন করে টিন তৈরি করা হয়। আকরিক একটা হচ্ছে খনিজ পদার্থ, সেটি প্রকৃতির দান, সেটা মানুষ উত্তোলন করে সেখান থেকে কি উৎপন্ন হয়? টিন উৎপন্ন হয়। শুধু টিনই না, আরো অনেক কিছু উৎপাদন হয়। হ্যাঁ, সেগুলো আমরা জানবো ধারাবাহিকভাবে। আমরা আরো কিছু ছবি লক্ষ্য করি। মিস্ত্রি কি করতেছে? কাঠ থেকে ফার্নিচার তৈরি করতেছে। আর কি হচ্ছে? খনিজ লৌহ থেকে পেরেক বা আমরা তার কাটা বলি, এগুলো তৈরি করা হয়। আরো আমরা কিছু ছবি লক্ষ্য করি। এখানে চামড়া থেকে জুতা, হ্যাঁ, এবং সেলাই মেশিন, তাহলে সেলাই মেশিন তৈরি। তাহলে এগুলো হচ্ছে কোন পর্যায়ের কার্যাবলী? এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের কার্যাবলী। তাহলে দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী কাকে বলা হয়? দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী বলতে মানুষ তার প্রথম পর্যায়ের কার্যাবলী দ্বারা উৎপন্ন সামগ্রীর গঠন, আকার, আকৃতি পরিবর্তন করে এর ব্যবহার উপযোগী বৃদ্ধি করে। রন্ধন কার্য থেকে আরম্ভ করে জটিল যন্ত্রপাতি প্রস্তুতকরণই মানুষের দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী। তাহলে প্রথম পর্যায়ে যে সমস্ত প্রথম পর্যায়ের কার্যাবলী কি? যেটা প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত। সেখান থেকে যে সমস্ত উৎপন্ন যে সামগ্রী, হ্যাঁ, সেই সামগ্রীর গঠন পরিবর্তন হবে, আকার আকৃতি পরিবর্তন হবে, এগুলো পরিবর্তন করে মানুষের ব্যবহারের উপযোগিতা বৃদ্ধি করাটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী। এরপরে আমরা জানবো, বন্ধুরা এসো, তোমাদের এতক্ষণে আলোচনা থেকে আমি ছোট্ট একটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। দেখো, নিচের অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতায় লিখো। আমি একটি তোমাদের একটা চার্ট দিয়েছি। হ্যাঁ, রড, ধান, টিন, সরিষা, পেরেক, পশু শিকার, ইস্পাত, যন্ত্রপাতি তৈরি, পোশাক, লাঙ্গল, ফার্নিচার, শিক্ষক, ডাক্তার, কামার, নাপিত, জুতা, কলম, খাতা ইত্যাদি। তো এই যে এটা আমি তোমাদের তালিকা দিয়েছি, এই তালিকা থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন তোমাদের থাকবে যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী চিহ্নিতপূর্বক দ্বিতীয় পর্যায়ের কার্যাবলীর সংজ্ঞা দাও। হ্যাঁ, তাহলে এইগুলোর মধ্যে কোনটি দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী সেগুলো তোমরা বের করবে এবং তৃতীয় পর্যায়ের কার্যাবলীটির সংজ্ঞাটাও তোমরা লিখবে ব্যাখ্যা পিছনে। তো আশা করি তোমরা উত্তরটুকু খুব সুন্দরভাবে লিখতে পারবে, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। বন্ধু এসো আমরা আরো কিছু ছবি লক্ষ্য করি। দেখো এখানে কি ব্যাংকার, হ্যাঁ, ব্যাংকারকে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডাক্তার সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা মিলিয়ে নেই ব্যাংকার এবং ডাক্তার। তো এরপরে এসো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো শিক্ষক সাহেবকে ক্লাস নিচ্ছেন, ক্লাসে পড়াচ্ছেন, তাহলে শিক্ষক। এরপরে আমরা আরো কিছু ছবি লক্ষ্য করি। খুচরা বিক্রেতা, হ্যাঁ, পণ্য সামগ্রী একজন বিক্রি করতেছে, দোকানদার আমরা যাকে বলি খুচরা বিক্রেতা। পাইকারি বিক্রেতাও রয়েছে, কিন্তু আমরা এখানে কাজ ছবি দেখতে পেলাম খুচরা বিক্রেতা। তাহলে ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছো যে তৃতীয় পর্যায়ের কার্যাবলী মূলত আমরা কাকে বলবো। তৃতীয় পর্যায়ের কার্যাবলী হচ্ছে মূলত উৎপাদন ব্যতীত প্রথম এবং তৃতীয় পর্যায়ের কার্যাবলী অর্থনৈতিক কার্যাবলী থেকে উৎপাদিত বস্তু সময়ের উপযোগিতা বৃদ্ধি করে সেবা কার্য সম্পাদন করে। এটা সম্ভব হতে পারে ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদির মাধ্যমে। পাইকারি
বিক্রেতা, ধোপা, রিক্সাওয়ালা, ডাক্তার, নার্স, শিক্ষক, ব্যাংকার প্রভৃতি জনসমষ্টির কার্যাবলী তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। তাহলে তৃতীয় পর্যায়ের কার্যাবলী আমরা কাকে বলতেছি? যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত অর্থনৈতিক কার্যাবলীগুলো রয়েছে, এই কার্যাবলীগুলো থেকে উৎপাদিত বস্তু সমূহের উপযোগিতা বৃদ্ধি করে সেবা কার্য সম্পাদন করে। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী থেকে উৎপাদিত বস্তু সমূহের উপযোগিতা বৃদ্ধি করে সেই সেবা কার্যটিকে কি করে? সম্পাদন করে। হ্যাঁ, এটা ব্যবসা বাণিজ্য হতে পারে। কিরকম ব্যবসা বাণিজ্য? ধরো দেশের কোনো একটি অংশে কোনো একটি শস্য কোনো এক সময় কি প্রচুর উৎপাদন হয়েছে, অর্থাৎ সেখানকার যে অতিরিক্ত যে শস্য পণ্যটুকু রয়েছে, আবার কোনো অংশে যদি সেটার ঘাটতি থেকে যায়, সেই অংশে নিয়ে গিয়ে সেখানে যদি সেখানে নিয়ে যাওয়া যায়, তাহলে কি হলো? সেই পণ্যটার একটা উপযোগিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এখানে কিছু পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, কিছু যানবাহন, হ্যাঁ, কিছু যানবাহন এগুলো কি করবে? কাজ করবে, তাই না? এই যে তোমার খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, হ্যাঁ, বা ফেরিওয়ালা, হ্যাঁ, এগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন, এগুলোই হচ্ছে তৃতীয় পর্যায়ের কার্যাবলীর মধ্যে পড়ে। হ্যাঁ, এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের কার্যাবলী। তো আমরা এতক্ষণ ধরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের কার্যাবলী আমরা জানলাম। কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে সেটাও আমরা জানলাম। তো এসো আমরা এখন কিছু তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো তোমরা সেগুলোর উত্তর দিতে পারো কিনা। কোনটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী? বীজ বপন, পাইকারি বিক্রেতা, প্রকৌশলী, নার্স। এরপর আরও একটি প্রশ্ন রয়েছে, বাংলাদেশের মানুষ কোন অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে জড়িত? হ্যাঁ, আমি প্রশ্নগুলো দেখতেছি এবং উত্তর আমরা পরে বলবো, তোমরা পারলে উত্তরগুলো খাতায় লিখে রাখো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সব কয়টি? উন্নত দেশের শিক্ষার হার ও মাথাপিছু আয় অনুন্নত দেশের তুলনায় কি হবে? বেশি থাকে, সমান থাকে, কম থাকে, না অনেক বেশি থাকে? এরপর আরো একটি প্রশ্ন দেখো, উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে কোন কর্মকাণ্ড? হ্যাঁ, এখানে দেখো প্রথম, দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয়। তাহলে আমরা প্রথম প্রশ্নটার উত্তর নিশ্চয়ই, প্রশ্নগুলোর উত্তর এতক্ষণে লিখে ফেলেছি, আমরা উত্তরটা মিলিয়ে নেই। দেখো বীজ বপন, দ্বিতীয় প্রশ্নটা হবে প্রথম, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে বেশি থাকে, এরপরের প্রশ্নের উত্তরটি হবে যে তৃতীয়। হ্যাঁ, উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে কোন কর্মকাণ্ড? নিশ্চয়ই এটা তৃতীয় কর্মকাণ্ড। অর্থাৎ তৃতীয় কর্মকাণ্ডটি হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় যে উৎপাদিত যে সমস্ত থাকবে সেগুলোর উপযোগিতা বৃদ্ধি করা, এটা হচ্ছে তৃতীয় অর্থনৈতিক কার্যবলীর কাজ। আরো আমরা কিছু প্রশ্ন দেখে এসো। আমরা আরো কিছু প্রশ্ন লক্ষ্য করি। কোনগুলো দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? এখানে আমরা কিছু দেখেছি। 1 নম্বরে বীজ বপন, ইস্পাত তৈরি, রন্ধন কার্য। কোনটি সঠিক হতে পারে? ক, খ, গ, ঘ। দেখো এগুলোর মধ্যে কোনটা সঠিক সেটি তোমরা খাতায় লিখে ফেলো। অর্থনৈতিক কার্যাবলী যে সকল আচরণের প্রকাশ তা হলো দেখো এখানে উৎপাদন, বিনিময় এবং ব্যবহার। তাহলে এখানটির মধ্যে কোনটি সঠিক? দেখো ক, খ, গ, ঘ। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে প্রশ্নগুলো খাতায় লিখে রেখেছো, এসব মিলিয়ে নেই। তাহলে এখানে প্রথমটি হবে ঘ, 2 এবং 3, ইস্পাত তৈরি এবং রন্ধন কার্য। এটা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এরপরে আমরা দেখব যে অর্থনৈতিক কার্যাবলীর যে সকল আচরণের প্রকাশ তা হলো, আমরা এটা দেখি কোনটি? 1 এবং 2, উৎপাদন এবং বিনিময়। উৎপাদন এবং বিনিময়। তো বন্ধুরা এতক্ষণ ধরে আলোচনায় আমরা নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। বিষয়টি কিন্তু খুব সহজ মনে হলেও তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি বারবার দেখে তোমরা খুব সহজ করে নেবে।
তো এরপরে তোমাদের ছোট্ট একটি কাজ দেব। তোমরা বাসায় তো খেলাধুলা করছো বা বসে আছো, লেখাপড়াও করতেছো, পাশাপাশি আমার এই কাজটি তোমরা পারলে খাতায় লিখে রাখবে, অবশ্যই খাতায় লিখে রাখবে যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ তোমাদের খাতায় লেখো, যে তৃতীয় পর্যায়ের যে অর্থনৈতিক কার্যাবলীটা যেটা রয়েছে এটা তোমরা খাতায় লিখবে। তো আজকের এই বিষয়টি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা এবং সময় শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শেষে আরেকটি কথা বলতে চাই, আমাদের যে চ্যানেলটি রয়েছে তোমরা চ্যানেলটিতে বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে, যাতে দেশের শুধু আমাদের বিদ্যালয়ের নয়, দেশের সকল দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীরা দেখে একটু হলেও উপকারিতা পেয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।